প্রেগনেন্সির কিটটা লুকিয়ে রেখে নির্দ্বিধায় সতীনকে বরণ করে নিচ্ছে দর্শিনী। কি সুন্দর তার সাজ, টকটকে লাল রঙা শাড়ি পরে, কপালে বড় লাল রঙা টিপ, পায়ে আলতা, সাথে মোটা নুপুর। তাদের বাড়িতে আসা মানুষগুলো এমন দৃশ্যে হতবাক বিস্মিত। এমন কি তার স্বামী, যে সদ্য বিয়ে করে এসেছে, সেও আশ্চর্যিত দৃষ্টিতে তাকিয়ে রইল। দর্শিনীর শাশুড়ি হাই হাই করে উঠল, ছুটে এসে দর্শিনীর গালে সপাটে কড়া চর বসিয়ে দিলেন। বিশাল ক্ষতি হয়েছে এমন মনোভাব করে বললেন, হায় হায় অলক্ষী, তুই বরণ করলি কেন? শুভ কাজে অশুভের ছায়া পড়ল। কি হবে এবার? দুয়ারে দাঁড়িয়ে থাকা ষোড়শী নববধূ আতকে বলে উঠল, শাশুড়ি যে বাড়িতে এমন, সে বাড়িতে আমি থাকবো কিভাবে? আর এই শাড়ি পরা দিদিটাও বা কে? আমার এক দূর সম্পর্কের চাচাতো বোনের মেয়ে। আমি তো অকারণে রাগ করিনি মা, বরং তো আমার কথা ছিল, কিন্তু এ অপয়া মেয়েটা করে ফেললো। শাশুড়ির গদগদ কণ্ঠে ভ্রু কুঁচকালে নববধূ। সে সাথে সাথে ঘরে প্রবেশ করেই জড়িয়ে ধরল পাথরের ন্যায় লালে রঞ্জিত নারীকে। গালে হাত দিয়ে বলল, শাশুড়ি মা বড্ড করা, তুমি কষ্ট পেও না। আজ থেকে আমরা 7 জন্মের সই। দর্শিনী চুপ রয়, মনে মনে আওড়াই, এ জন্মেই আমি তোমার সবচেয়ে বড় শত্রু না হয়ে যাই। সত্যি জানার পর দর্শিনীর শাশুড়ি এগিয়ে এলেন, নববধূকে টেনে দূরে সরিয়ে নিয়ে গেলেন। তার কর্মকাণ্ডে নববধূ বিস্মিত। সে বিস্ময় প্রকাশ করার আগেই শাশুড়ি মিনমিনিয়ে স্বরে বলল, মা, ওর কাছে যেও না, ও কালনাগিনী, ওর ছায়া মারালেও পাপ। ষোড়শী নববধূ কপাল কুঁচকালো, শাশুড়ির চেয়েও দ্বিগুণ ফিসফিসিয়ে বলল, ও কালনাগিনী হলে আপনি কি জলহস্তি মা? নববধূর এহেন কথায় বোকা বনে গেল শাশুড়ি মোহনা। চোখগুলো বড় বড় করে ফেলল। আর বড় বউ যতটা না চঞ্চল, এর চেয়ে দ্বিগুণ না 14 গুণ চঞ্চল ছোট বউ। মোহনার মাথায় হাত। তন্মধ্যেই দর্শিনীর ননদ বিহঙ্গিনী এগিয়ে গেল দর্শিনীর দিকে, হাতটা শক্ত করে ধরে দর্শিনীর ঘরের দিকে নিয়ে গেল। দর্শিনী কথা বলে না, কেবল হাসে। ওরা ঘরে ঢুকতেই বাইরের নতুন বউ বরণের আবার তোড়জোড় শুরু হলো। বেজে উঠল শঙ্খ উলুধ্বনি। এমন করেই বাড়িটা সেজেছিল সেদিন, যেদিন বাড়ির বউ হয়ে এসেছিল দর্শিনী। তবে সেদিন শাশুড়ির মুখে হাসি ছিল না। প্রেমের পরিণতিতে মুখ কালো করে বরণ করেছিল নতুন বউ। মনে রেখেছিল বিশাল আফসোস। আজ সেই আফসোসের অবসান হলো। মনের মতন বউ এলো। কেবল কপাল পুড়ল দর্শিনীর। এভাবেই তো একজন ভেঙে গিয়ে আরেকজনকে গড়ে দেয়। তুই কি পাগল হলি বৌদি? কি করছিস এসব? নিজের কপাল নিজে এমন তোড়জোড় করে পোড়াচ্ছিস যে? উন্মাদ হলি? তোর ভাই তো আমার সারা জীবনের উন্মাদনায় ডুবিয়েছে। হাসবো না বল? উন্মাদ হওয়া কি আমার অপরাধ? তবে তো বলা যায় মোর প্রেম ছিল সারা জীবনের পাপ। বিহঙ্গিনী চুপ করে যায়। সত্যিই তো, প্রেম তো তখন পাপই হয় যখন প্রেমিক হয় নির্জীব। তার ভাইটা তো সেই প্রেমিকের দলেরই। সেক্ষেত্রে বৌদির প্রেম পাপই হলো। ননদকে চুপ থাকতে দেখে খিলখিল করে হেসে উঠল দর্শিনী। হঠাৎ হাসি শুনে সামান্য চমকে যায় বিহঙ্গিনী। নিজের বৌদিকে এমন করে হাসতে দেখে অবাক হয়। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আবার হাসছিস যে? তোর ভাই কতটা কথা ভঙ্গ করতে পারে তা ভেবেই হাসলাম। যখন প্রেম ছিল তখন বলেছিল হাত ছাড়বে না। অবশ্য এখনও হাত ছাড়েনি, কিন্তু এটাকে কি ধরে রাখা বলে? জানিস সেদিন রাতে এসে আমায় কি বলেছিল? বলে, দর্শিনী আমায় ক্ষমা করো। তুমি বলো তুমি কি চাও আমি বিয়েটা করি? আমি তখন শক্ত কণ্ঠে কি জবাব দিলুম জানিস? বিহঙ্গিনী ছোট্ট শ্বাস ফেলল। সে জবাবটা জানে, তবুও দর্শিনীকে একটু হালকা করার জন্য কেবল বলল, কি? আমি বললাম তুমি যদি চাও আমি বেঁচে থাকি তবে বিয়েটা করো। সেদিন তোর ভাই হাঁপ ছেড়ে বাঁচলো, কথা ছড়ালো আমি নাকি চাই বিয়েটা হোক। সেদিন তোর ভাই আমার মনের কথা জেনেও প্রশ্ন করেছিল। এমন জবাবের জন্যই কোনো নারী কি সতীন চায় বেঁচে থাকাকালীন? আমি চাইলাম আর তোর ভাই শুদ্ধ পুরুষের মতো মেনে নিল, কারণ আমি যে বেঁচে নেই। বিহঙ্গিনী আতকে উঠে মুখ চেপে ধরে দর্শিনীর। ভয়ার্ত কণ্ঠে বলল, অমন বলিস না। তুই তো জানিস দাদাভাই তোকে কত ভালোবাসে। ও আমি ঢের জানি। না হলে কি আর পুরাতন বউয়ের মান রাখতে ঘরে সতীন আনে? অত ভালোবাসা আমার কপালে সইবে না যে। তোর বাড়ির মানুষ জানে বিয়ের কথা। না, কি বলবো? নিজের স্বামীর নামে কেই বা বলতে চায়? নাকি বলবো মা তোমার মেয়ে 3 বছরও সংসার টিকিয়ে রাখতে পারেনি, একটা অলক্ষী সে। হয়তো প্রেমের সংসারে নয়তো ভালোবাসার ঘুণ ধরেছিল, তাই নড়বড়ে হয়ে গেছে। এটা বলবো? আচ্ছা বিহঙ্গিনী,
সন্তানই কি সব একটা সংসারে? বিয়ঙ্গিনী থম মেরে বসে থেকে উত্তর দেয়, তোর সংসারে তো সবই বলে গণ্য করা হয়েছে, প্রতিবাদ করতে পারলি না। কার জন্য প্রতিবাদ করব? তোর ভাইয়ের জন্য। সেই তো আমার বিপক্ষীয় দলে, তারও যে নতুন রং লাগবে সে কি আমি বুঝি না? বুঝি। আমি বুঝি বলেই তাকে রঙের সমুদ্রে ডুবিয়ে দিলাম নিজের রঙহীন হয়ে। তোর ঘর তুই খেলি। বিয়ঙ্গিনী শেষোক্ত বাক্যখানা বলে আর দাঁড়ায় না, বের হয়ে যায় ঘর থেকে। তারও কি ভালো লাগছে নিজের প্রাণের চেয়ে প্রিয় বান্ধবীকে এসব বলতে? কখনো কি সে ভেবেছিল পরিবার, পরিস্থিতি আর প্রেম এমন করে বদলে যায়? বিয়ঙ্গিনী বের হতেই দর্শিনী দরজায় খিল দিল। প্রেগনেন্সির কিটটা বের করলো, যেখানে জলজল করছে পজিটিভিটি। দর্শিনীর ভিতরে আরও একটা প্রাণও যে আছে, এটা তার প্রমাণ। দর্শিনী ভেঙে ফেললো কিটখানা, ছুঁড়ে ফেললো ভীষণ যত্নে অবহেলার ডাস্টবিনে। এই সত্যি কেউ জানবে না, জানানোর হলে তো সে কবেই জানতো। যেদিন তার স্বামী নতুন বিয়ের রং শরীরে নিয়ে তাকে জিজ্ঞেস করতে এসেছিল, সেদিন বড্ড বলতে ইচ্ছে হয়েছিল, ওগো তুমি তো সন্তান চাও, এর জন্য বিয়ে করছো। এই যে আমাদের নতুন অতিথি আসছে। কিন্তু এই বাক্যগুলো দর্শিনী উচ্চারণ করেনি। তার স্বামী যে 3 বছরেই তিক্ত হয়ে গেছে তা সে ভালোভাবে বুঝতে পেরেছিল। কেবল মুক্ত হওয়ার জন্যই দরকার ছিল একটা কারণ, যে কারণ সৃষ্টি করে দিয়েছে দর্শিনী নিজেই। মেয়েটা তো আগাগোড়া ভালোবেসে এসেছে, আর প্রেমিকের মন বুঝবে না তা কি হয়? সরকার বাড়িতে নতুন বউ এসেই ছাদে ঘুড়ি ওড়াতে চলে গেছে, তা দেখার জন্য পাড়া প্রতিবেশীরা নিজ নিজ বাড়ির ছাদে দাঁড়িয়েছে ভিড় জমিয়ে। তারা এই দৃশ্য উপভোগ করছে, সাথে হাসি ঠাট্টাও বাদ যাচ্ছে না। হলরুমে বসে থাকা মোহনার কাছে খবর পৌঁছতেই তিনি ছুটে এলেন। এটা কি বউ এনেছে না অন্য কিছু সে ভেবে পাচ্ছে না। মায়া তখন লাল বেনারসি পরে ছাদে ঘুড়ি উড়াতে ব্যস্ত। শাশুড়ি ছুটে এলেন, বউয়ের হাতে ধরে আশেপাশে তাকালেন। মোহনার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে লজ্জায়। নিজে পছন্দ করে এক বাঁদরই শেষমেশ আনলো। মোহনা নিজের নতুন বউকে একপাশে নিয়ে ফিসফিসিয়ে বললেন, তুমি না নতুন বউ? নতুন বউরা ঘুড়ি উড়ায় না, তাহলে কি পুরাতন বউরা উড়ায়? তাহলে আপনি একটু উড়ান শাশুড়ি। এই মেয়ে, শাশুড়ি কি মা বলতে পারছো না? না পারছি না বলেই তো বলছি না, আমার মা একটাই, তাও সে অনেক ভালো। মায়ার সহজ সরল বাক্যতে মোহনার মাথায় ছোটোখাটো বাজ পড়ল। অন্যদিকে মায়া মিট মিটিয়ে হাসছে আর নানান রকমের ফোন দিয়ে আটছে। তুমি এ ঘরে যে নতুন বউ কই? দর্শিনীর ঠাট্টার স্বরে করা প্রশ্নের ইঙ্গিত ঠিকই বুঝেছে বিপ্রতীপ। মাথা নত করে মিনমিন কণ্ঠে সে বলল, তুমিও আমার সাথে ঠাট্টা করছো প্রিয়দর্শিনী? আমি তো তোমার ইচ্ছাকেই প্রাধান্য দিলাম, সে তো অনেক আমার ইচ্ছার মূল্য দিলে। এবার যাও নতুন বাসরে, তোমার আজ রঙিন রাত। প্রিয়দর্শিনী? কিসের প্রিয়দর্শিনী? সেদিন রাতে বিয়ে করতে পারবে কি না জিজ্ঞেস করার সময় আমি দর্শিনী ছিলাম, আজ আবার প্রিয়দর্শিনী? গাছেরও খাবে তলারও কুড়াবে? শেষোক্ত কথাগুলো যেন তীরের মতো বিঁধল বিপ্রতীপের কাছে। সে উত্তর খুঁজে পেল না আর। তার শব্দের যেন বড্ড অভাব। দর্শিনী বুঝেছে স্বামীর মনোভাব। বিপ্রতীপকে সে ঘরের দরজার বাইরে পাঠিয়ে দিল। বিপ্রতীপ কেবল অবাক বনে চেয়ে রইল। দর্শিনী কৌতুক হেসে গিয়ে বলল, তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোর খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। আগুন জেলে পুড়লাম আমি, দিলাম তাতে ঝাঁপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। রাত নেমেছে আকাশের বুকে, ভীষণ নিস্তব্ধ রাত, বিষণ্ণ রাত, যে রাত মন খারাপগুলো লুকিয়ে রাখে নিজের বুকে। দর্শিনী শুয়ে আছে ছাদের হিমশীতল হয়ে থাকা মেঝেতে, শাড়ির আঁচল বিছিয়ে আছে পাশেই, নিষ্পলক চেয়ে আছে আকাশের পানে। হিসেব মেলাচ্ছে হয়তো, পাওয়া না পাওয়ার হিসেব। যেদিন বিপ্রতীপের সাথে তার প্রথম দেখা হয়েছিল তখন ভরা আশার পরিবেশে, তুমুল বর্ষণের দিনে দেখা। তারপর কত বর্ষণ গেল, দর্শিনীর চোখ আর অন্য কোনো পুরুষকে দেখেনি। এক পুরুষের মায়ায় আটকে যে গেল, তার ফেরানো গেল না। মা তো ঘোর আপত্তি, বিয়ে এখানে দিবে না। তবে বাবা ছিলেন মেয়ে ভক্ত, মেয়ের তুষ্টিতেই তার সন্তুষ্টি। অবশেষে বিয়েটা হলো আরেক আষাঢ়ে, যা তাসের ঘরের মতো ভেঙে গেল বছর 3 না পেরুতেই। দিদি, তুমি এখানে অমন করে শুয়ে আছো যে? এক নারী কণ্ঠে এক আকাশ বিস্ময়মাখা প্রশ্ন শুনে ধ্যান ভাঙে দর্শিনীর। সে উপলব্ধি করে চোখে তার অশ্রুকণা, মনে তার ভীষণ প্রলয়ঙ্কারী তাণ্ডব।
উন্মাদনা তার শিরায় শিরায় দর্শিনীর সময় নিল, নিজেকে ধাতস্থ করলো, রাতের আঁধারে লুকালো অশ্রুকণা। বেশ স্বাভাবিকভাবে উঠে মাথা ঘুরিয়ে পিছে তাকালো। পিছে তাকাতেই তার শরীর বিদ্যুৎ খেয়ে গেল। দরজায় যেন কোনো রাজকন্যা দাঁড়িয়ে আছে, কপালে তার মোটা করে সিঁদুর ল্যাপটানো, হাতের সাদা শাঁখা, লাল টুকটুকে শাড়ি, তার শরীর জড়ানো। এ কোনো স্বর্গের অপ্সরা। এজন্যই বিপ্রদীপের মাথা ঘুরেছে। একমাত্র প্রেমে অন্ধ আর বোকা পুরুষ ছাড়া এই নারীকে কেউ প্রত্যাখ্যান করবে না। আর বিপ্রদীপ বরাবরই চালাক। দর্শিনীকে চুপ থাকতে দেখে এগিয়ে এলো মায়া, প্রাণবন্ত চমৎকার মেয়ে। দস্যিপনা যেন তার রক্তে। মুখে সেই সকালের মতো হাসি ঝুলিয়ে দর্শিনীর পাশে গিয়ে ধপাস করে বসলো। দর্শিনী খানিকটা চমকালো, মেয়েটা এত উড়নচণ্ডী কেন? পরক্ষণেই সে নিজের কথা ভেবে থম মেরে যায়। সেও কি কম উড়নচণ্ডী ছিল? সময়ের বিবর্তনে আজ তার চেয়ে বড় নিস্তব্ধতা কারো নেই। এই বিশাল রাতের আকাশেরও নেই। তন্মধ্যেই মায়া আবার তার ঝলমলে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, তুমি কি কথা কম বলো দিদি? না তো, তোমার বুঝি তাই মনে হলো? রাতের আঁধার ভেদ করে দর্শিনীর কণ্ঠ মায়ার কাছে যেন দারুণ শোনালো। ষোড়শী কিশোরী খিলখিল করে হেসে বলল, হ্যাঁ তাই মনে হয়েছিল। তোমার কণ্ঠ কিন্তু দারুণ, আর তুমি দারুণ গানও জানো। আমাকে শোনাবে? দর্শিনীর ভ্রু কুঁচকে এলো। সে যে গান জানে সেই কথা নতুন বউ জানলো কেমন করে? দর্শিনী পাহাড় সম বিস্ময় নিয়ে বলল, তুমি জানো কিভাবে আমি গান জানি? মায়া কৌতুক হেসে উঠল, তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। দর্শিনী হোঁচট খেলে মনে মনে। এ গান তো বিপ্রদীপকে শুনিয়েছিল বিকেলের দিকে, তবে মেয়েটা জানলো কিভাবে? বিপ্রদীপ বলেছে। না, নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো ছেলে তো সে না। তবে মেয়েটা কি করে শুনে ফেললো কথাগুলো? কি ভাবছো দিদি? দর্শিনীর আবারও ভাবনার রাজ্যে ভাটা পড়ল। থতমত খেয়ে বলল, না কিছুই ভাবছি না। তুমি অনেক চতুর কিন্তু। তাই নাকি? কেন এমনটা মনে হলো? তোমার কথাবার্তা শুনে মনে হলো আর কি। ও তাই বুঝি? আমি তো তত চতুর ছিলাম না। নাকি তোমার সতীন হয়েছি বলে চতুর বললে? এবার যেন দর্শিনীর মাথা ঘুরে উঠল। মেয়েটা বেশ হেয়ালি করেও কথা বলে, কিন্তু মেয়েটা এ কথা জানলো কিভাবে? শ্বশুরবাড়ির সবাই তো বেশ সতর্কতা অবলম্বন করেছিল এই ব্যাপারে, তবুও জেনে গেল। দর্শিনী ভাবনা বাদ দিয়ে নিজেই জিজ্ঞেস করলো, কি বলছো এসব? আমি তোমার সতীন হতে যাব কেন? আমি তোমার কেউ না। আচ্ছা মানলাম। তা দিদি, সামনের ছাদে একটা ছেলে যে এত রাতে ড্যাব ড্যাব করে আমাদের দেখছে, সেটা কি জানো? দর্শিনী ভোরকে আশেপাশে তাকালো। হ্যাঁ, দক্ষিণ দিকের বাড়ির ছাদে একজন দাঁড়িয়ে আছে। এইটা নতুন ছেলেটা না? পাড়ায় নতুন এসেছে এ ছেলে, গত পরশুই তো এলো। ছেলেটার দৃষ্টি দর্শনের আগেই ভালো লাগতো না। কেমন করে এবারের দিকে তাকিয়ে থাকে, অদ্ভুত। দর্শিনী উঠে দাঁড়ালো, সাথে মায়াকেও টেনে তুললো। ব্যতিব্রস্ত কণ্ঠে বলল, চলো, ছাদ থেকে নিচে নেমে যেতে হবে। আজ তো কাল রাত্রি, কাল ফুলশয্যা। নতুন বউ এত রাতে ছাদে থাকে না। পুরাতন বউরা বুঝে থাকতে পারে? দর্শিনী জবাব দেয় না। এ মেয়ের সাথে কথাই পারা যাবে না তো, সে ভালোই বুঝেছে। তাই গটগট পায়ে বেরিয়ে গেল ছাদ থেকে। মায়া দাঁড়ালো, পাশের ছাদে থাকা মানবটার দিকে তাকিয়ে রহস্যমাখা হাসি দিল। পরক্ষণেই নিচে চলে গেল। বাড়িতে রমরমা আয়োজন। আজ বউ ভাতের অনুষ্ঠান। ছেলের দ্বিতীয় বিয়েতে যতটা জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে, প্রথম বিয়েতে তার একাংশ বোধহয় করা হয়নি। দর্শিনী কেবল ড্যাব ড্যাব করে সে আয়োজন দেখছে, মিটমিটিয়ে হাসছে। ভাগ্য তার বেলাতেই দারুণ খেলেছে। এই বউ, তুমি ঘরে গিয়ে বসতে পারো না? বন্ধা মেয়ে মানুষ শুভ জিনিসে থাকে না। তাছাড়া তোমার কি একটু কষ্টও লাগে না? নিজের স্বামীর বিয়ে দেখেছ, আবার হাসছো। দর্শিনী নিজের কাকি শাশুড়ির কথায় ফিরে তাকালো। সোফায় আরেকটু কোণ ঘেঁষে বসে বলল, আমার স্বামীর তো কষ্ট লাগেনি, তবে আমার কেন লাগবে? দর্শিনীর প্রশ্নে ভদ্রমহিলা হতবাক। চিচি করে বলে উঠল, একে তো নিজের সংসার টিকিয়ে রাখতে পারোনি, আবার বড় বড় কথা বলো। তুমি কেমন মেয়ে মানুষ? যে সংসার কবু আমার হয়নি, তার টিকানোর কথাও বা আসছে কোথা থেকে? মহিলা এবার দমে গেল। কিন্তু স্বাভাবিকভাবেই বাঙালি নারীরা নত স্বীকার করতে কখনো চায় না। সেই বৈশিষ্ট্য অনুযায়ী কাকি শাশুড়িও চুপ রইলেন না, বরং আরও কিছু কথা শুনিয়ে দিলেন। দর্শিনী কেবল চুপ করে সামনে থাকা টিভির দিকে তাকিয়ে আছে। তার যেন রাজ্যের কাজ টিভিতে। কাকি শাশুড়ি চলে যেতেই দর্শিনী ঘরে চলে গেল। সেখানে থাকলে কেবল একগাদা কথাই শুনতে হবে। এর চেয়ে ঘরে থাকা ভালো। আর তো কয়েকটা দিনই এ বাড়িতে আছে, তারপর মুক্তি দেবে সবাইকে।
সাথে সে নিজেও মুক্ত হবে মিছে বন্ধন থেকে। দর্শিনী খাটের সাথে থাকা জানলার গ্রিল ধরে বসে আছে। আজকাল তার মরতে ইচ্ছে হয় না, বরং মনে হয় এই পৃথিবীতে যত বেঁচে থাকবে তত মানুষের খোলস বদলানোর খেলা দেখতে পাবে। ভাবনার মাঝেই দর্শিনীর চোখ পাশের বিল্ডিংয়ে গেল। একটা ছেলে দাঁড়িয়ে আছে সামনের বিল্ডিংয়ে সাদা টাইলস করা বারান্দাটায়। দর্শিনী চেনে ছেলেটাকে, পাড়ায় নতুন এসেছে যে। এটা সেই ছেলে। ছেলেটা এই বিল্ডিংয়েই তাকিয়ে আছে কেমন করে। দর্শিনীর সাথে সাথে জানলা বন্ধ করে দিল। এ কোন আপদ এসে জুটল? সকাল নেই সন্ধ্যা নেই, সব সময় তাকিয়ে থাকে। অদ্ভুত। দর্শিনী অনুভব করলো তার পাশে কেউ হুড়মুড় করে বসেছে। দর্শিনী পাশ ফিরে তাকাতেই দেখল মায়া। মেয়েটা আজও লাল জামদানি পরেছে। ছোট্ট একটা মেয়ে, কিন্তু কি দারুণ তার দেহ গঠন। দর্শিনী নিজেই বারবার চোখ জুড়িয়ে নেয় মেয়েটাকে দেখে। মায়া খাটে সোজা হয়ে বসে চঞ্চল মনে বলে উঠল, কি করো? আকাশ দেখি। আকাশ দেখো? কেন, তোমার কি মন খারাপ? দর্শিনী ভ্রু কুঁচকালো। অদ্ভুত হেসে বলল, আকাশ দেখার সাথে মন খারাপের কি সম্পর্ক? সম্পর্ক আছে। মন খারাপ যখন হয় তখন আকাশ পরিমাণ হয়, কোনো কিছুতেই ভালো হয় না। তুমি যদি আকাশের দিকে তাকাও তবে আর মন খারাপ থাকবে না। তুমি জানবে পৃথিবীতে তুমি একা না। ওই আকাশও বিশালতা থাকা সত্ত্বেও একা। সবার ভাগ্য কি আর পোষ মানে? দর্শিনী মুগ্ধ এতটুকু একটা মেয়ের কথায়। যেখানে এ মেয়েটার উপর রাগ আসার কথা, সেখানে মুগ্ধতা কাজ করছে। মেয়ে হয়েই তার এই অবস্থা। বিপ্রতীপের তাহলে দোষ কি? জানো, আমাদের বিয়েটা পারিবারিকভাবে সম্বন্ধ করে হয়নি। মায়ার এহেন বাক্যে হতবাক দর্শিনী। সে তো জানে দুই পরিবার মিলেই দেখে শুনে বিয়েটা ঠিক করেছে। তবে মেয়েটা এত উদ্ভট কথা কেন বলে? দর্শিনী অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো। তবে মায়া বাঁকা হেসে ফিসফিস করে বলল, আমাদের প্রেমের বিয়ে। তোমাদের প্রেমের বিয়ে কিভাবে? দর্শিনীর কণ্ঠে রাজ্যের বিস্ময়। তার জানা মতে বিপ্রতীপ এতটাও খারাপ না যে সংসারে থাকাকালীন পরকীয়াতে জড়াবে। তবে মেয়েটা এই কথাটা কেন বলল? তবে কি বিপ্রতীপকে দর্শিনী ঠিক চিনতে পারেনি? দর্শিনীর হৃদয়ে দ্বিধা বিস্ময় মিলেমিশে একাকার। তার অন্তরাত্মা কাঁপছে। বিপ্রতীপের এই চরিত্রটা যে সে সহ্য করতে পারবে না। তবুও মনকে শক্ত করল। বিপ্রতীপ তো আর তার নেই, তাহলে সহ্য করার কথা আসছে কোথা থেকে? দর্শিনীর ভাবনার মাঝেই মায়া কৌতুক হেসে ফিসফিসিয়ে বলল, হ্যাঁ, প্রেমের বিয়ে। আজ থেকে 1 মাস আগে আমাদের শুদ্ধ প্রণয় শুরু হয়েছিল। তুমি কি ভেবেছো আমি ওনার সম্পর্কে খোঁজ নেইনি? তুমি যে ওনার প্রথম বউ তা খুব ভালো করেই জানি, কিন্তু এমন ভাব ধরেছি যেন কিছুই জানি না। শ্বশুরবাড়ির মানুষগুলো কিন্তু ভালো অভিনয় জানে। তুমিও কম জানো না। বিবাহিত পুরুষের সংসার ভেঙে সুখে থাকতে পারবে? দর্শিনীর কণ্ঠে তীক্ষ্ণতা। মায়া মিষ্টি হেসে উত্তর দেওয়ার আগেই বিয়ঙ্গিনী তাদের রুমে হন্তদন্ত হয়ে প্রবেশ করল। রুমে ঢুকেই অবিশ্বাস্যকর দৃষ্টিতে তাকিয়ে আকাশময় বিস্ময় নিয়ে বলল, নতুন বউ, তুমি এখানে কেন? প্রশ্নটা করেই সে ভীত দৃষ্টিতে তাকালো দর্শিনীর পানে। সত্যিটা যদি নতুন বউ জেনে যায় সে ভয়ে। দর্শিনীর চোখ দিয়ে আশ্বাস দিল, নতুন বউ কিচ্ছু জানে না। বিয়ঙ্গিনী ধাতস্থ হলো, চিন্তামুক্ত হয়ে ছোট্ট শ্বাস ফেলল। মায়া ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। তার চঞ্চল উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, এই দিদিটা অনেক ভালো ননদিনী, তাই দিদির সাথে কথা বলতে এলুম। তোমায় খুঁজছে সবাই। আজ তোমাদের ফুলশয্যা। মহিলা এসেছে, চলো আমার সাথে। বিয়ঙ্গিনী কোনো মতে কথাটা যেন উগরে দিল। যেভাবে হন্তদন্ত হয়ে এসেছিল সেভাবে হন্তদন্ত হয়ে চলে গেল। হয়তো চক্ষু লজ্জার জন্য। দর্শিনী ঠেস মেরে বলে উঠল, যাও যাও, আজ নতুন রাত তোমাদের। এ ঘরে তোমায় মানাচ্ছে না। যে ঘরে মানাবে সে ঘরে যাও। একজন বিবাহিত পুরুষকে ফাঁসিয়ে কতটুকু শান্তিতে থাকো সেটাও আমি দেখব। মায়া মেয়েটা বয়সে যতটা ছোট, বুদ্ধির দিক দিয়ে ততটাই বড়। দর্শিনীর ঠেস মারা কথা বুঝতে তার কয়েক সেকেন্ডও ব্যয় করতে হয়নি। তাও আলতো হেসে বলল, তা আমি ফাঁসিয়েছি তোমায় কে বলল? নিজের স্বামীকে এখনো শুদ্ধ পুরুষ ভাবো? সে ততটাও ভালো না। মায়া আর দাঁড়ালো না। ধীর গতিতে গুটি গুটি পায়ে বেরিয়ে গেল রুম থেকে। দর্শিনী নিস্তব্ধ হয়ে বসে রইল কেবল। তার মাথায় মায়ার বলা শেষ বাক্যগুলো কেবল ঘুরপাক খাচ্ছে। মায়া কি বুঝতে চাইল? বিপ্রতীপই তাহলে বাইরে নজর দিয়েছিল প্রথম, আর সে কিনা বোকার মতো অন্ধ বিশ্বাস করে গেল। মানুষ এভাবে খোলস বদলানোর খেলায় জিতে যাবে কে জানতো। দর্শিনী ধীর পায়ে উঠে দাঁড়ালো। বাম দিকের দেয়ালে টাঙানো তার আর বিপ্রতীপের হাসি মাখা ছবিখানা হাতে নিল। এখন বিষণ্ণ সন্ধ্যা, বিষাদ বিলাস করার সময়। একটু পর রাত নামবে আকাশের বুকে। বিপ্রতীপের বক্ষ মাঝে থাকবে অন্য নারী। এ ব্যথা বুঝি মানা যায়?
কোনো নারী এ রাত মেনে নিবে? দর্শিনী বারান্দায় গিয়ে দাঁড়ালো। আজ বৃষ্টি হবে, আকাশ কেমন থম মেরে আছে। আকাশেরও বুঝি মন খারাপ। দর্শিনী বিষাদমাখা হাসি হাসলো নিজের উপর। ভালোবেসেই তো বিয়ে করেছিল, তবে আজ এদিন কেন এলো জীবনে? নারী জীবন কি অদ্ভুত। আজ নারী বলেই কি স্বামীর বাসর দেখতে হবে? দর্শিনী দেখবে না সে বাসর, মানবে না নারী জীবনের শর্ত। নারীর হৃদয়ে কি ব্যথা লাগে না? মানুষ কেন ভুলে যায় নারীরও হৃদয় থাকতে পারে? হঠাৎ দর্শিনীর হৃদয় বিদ্রোহ ঘোষণা করল। মানল না কোনোরূপ অজুহাত, ছুটে এলো রুমে। গুছাতে হবে নিজের শেষ বিদায়ের জন্য। শুনেছি জীবিত নারী একমাত্র মৃত হলেই শ্বশুরবাড়ি ত্যাগ করে। তবে কি আজ দর্শিনীও মৃত? না, দর্শিনী বাঁচার জন্য, নতুন করে জীবিত হওয়ার জন্য বাড়ি ছাড়বে। কেবল রাত বাড়ার অপেক্ষা। দর্শিনী ঘরের বাইরে গেল, লুকিয়ে নতুন বউয়ের ঘরে উকি দিল। খুব গোপনে রক্তক্ষরণ হলো হৃদয় মাঝে। দেখলো না কেউ, শুনলো না কেউ হাহাকার। হৃদয় ভাঙার যে শব্দ হয় না, নিজেকে এমন গোপনভাবে রক্তাক্ত করতেই তো এসেছিল এখানে। ফুলের খাট দেখলে যে হৃদয়ে কোমলতা জাগবে না, তা দর্শিনীর ঢের জানা আছে। তাই তো একটু ঘৃণা কুড়াতে এলো। না হয় মায়া মোহ প্রেম যে কাটবে না, কিন্তু ঘৃণা কি আর কুড়াতে পারলো? কুড়ালো তো একরাশ ব্যথা। দর্শিনী রুমে ছুটবে তার আগেই মোহনার রাশভারী কণ্ঠে ভেসে এলো। এখানে কি করছো? দর্শিনী চমকে গেল। এমন করে ধরা পড়ে যাবে কে জানতো। তবুও নিজেকে স্থির করলো, নিজেকে ধাতস্থ করে সুন্দর করে বলল, মা, ফুলসজ্জার ঘর দেখতে আসছিলাম। মোহনা যেন বেজার হলো, মুখ কালো করে বলল, এটা দেখার কি আছে? নাকি নিজের সর্বনাশ দেখতে ভালো লাগে? কি অদ্ভুত মেয়ে মানুষ তুমি। আমরা হলে এ লজ্জায় মারাই যেতাম। তোমার লজ্জা নেই বাপু? দর্শিনী খিলখিল করে হেসে উঠল, ঠাট্টার স্বরে বলল, কিসের লজ্জা মা? মোহনা যেন বোকা বনে গেল। নতুন বউ আসার পর সে যেন বোকাই বনে যাচ্ছে। বউ আনলো না অলোক কি ভেবে পাচ্ছে না সে। দর্শিনীর প্রশ্নের আর উত্তর দেয়নি মোহনা। গটগট পায়ে চলে গেল সেখান থেকে। দর্শিনীও তার ঘরে চলে গেল। সে যেন ধরা পড়ে যাবে যাবে করেও বেঁচে গেছে। লক্ষ কোটি ধন্যবাদ জানিয়েছে সৃষ্টিকর্তাকে এর জন্য সে। দর্শিনীর ফোন হঠাৎ বেজে উঠল। স্ক্রিনে জলজল করছে বাবা নামের লেখাটা। দর্শিনী নিজেকে শক্ত করে ফোনটা রিসিভ করলো। কোমল কণ্ঠে বলল, বাবা, কেমন আছো? এই তো মা, ভালো। তুই কেমন আছিস? দর্শিনী, ভালো আছি বলতে গিয়েও বলতে পারল না। কণ্ঠনালী কোথাও যেন আটকে একটা বাধা সৃষ্টি করলো। তবুও সে টুকটাক কথা বলে ফোন রেখে দিল। টেবিলের ড্রয়ার থেকে খাতা কলম বের করলো। একটা দারুণ চিঠি লিখতে বসবে, যে চিঠির কোনায় কোনায় ভরা থাকবে বিষাদ। কাল যখন বাড়ির মানুষগুলো জানবে দর্শিনী বাড়িতে নেই, তখন যেন বিষাদমাখা চিঠিখানা পায়। বিষাদে টইটুম্বুর হবে এই বাড়ির প্রতিটা ইট পাথরও। সবাই জানবে এক হৃদয় ভাঙা নারীর আর্তনাদ। দর্শিনী লেখা শুরু করলো, প্রিয় মায়া, এই বাড়িতে আর কাউকে চিঠি না লিখে তোমায় লিখেছি বলে অবাক হচ্ছ? তাও আবার প্রিয় সম্বোধন করেছি। আসলে এ বাড়ির মানুষগুলো কখনোই আমার আপন ভাবেনি। কিভাবে তাদের চিঠি লিখে যায় বলো? তাই তোমাকেই লিখলাম। তোমায় যতটুকু দেখেছি আমার দারুণ লেগেছে। আশা রাখি তোমার এই চঞ্চল্যের অস্তিত্বে ভরে যাক এ বাড়ির মানুষগুলোকে আমি যে বড্ড ভালোবাসি। বিয়ের পর জেনেছি আমার মা দুইটা, একটা জন্মদাত্রী, আরেকজন যে আমায় লালন পালন করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে মা আমায় মেয়ে ভাবতে পারেনি। তবে হ্যাঁ, আমি একটা বাবা পেয়েছি। বাবাকে দেখে রেখো। তোমার ননদিনী কিন্তু আমি বলতে অজ্ঞান ছিল। কিন্তু দেখো, সেও চক্ষু লজ্জার কারণে আমার সাথে কথা বলতে পারে না। কি লাভ আর এ বাড়িতে আঁকড়ে ধরে পড়ে থেকে, যেখানে আমার পরিণতি বিদায়ের খাতায় গিয়ে ঠেকলো। এ বাড়ির মাটি জানে, এ বাড়ির ধুলো জানে আমি তাদের কত ভালোবেসেছি। কিন্তু ইট পাথরে বাড়ি আমার হয়নি কবু, কেবল পরই হয়ে গেল। তুমি না হয় আপন হয়ে থেকো, আমি তবে নিলাম বিদায়। ভালো থেকো আমার 7 জন্মের সই, ইতি তোমার সই। গোটা গোটা অক্ষরে লেখা চিঠিখানা শেষ হলো। চিঠিখানায় যুক্ত হলো দর্শনের অশ্রুকণা। আজই শেষ কান্না। এরপর আর সে কাঁদবে না, এরপর আর সে পিছু ফিরবে না। পিছুটান সে তার জন্য না। পুরো বাড়ি বিভীষিকাময় আধারে পরিপূর্ণ। দর্শিনীর হাতে ব্যাগ, চোখে অশ্রু। ছোট ছোট পা ফেলে এগিয়ে যাচ্ছে সদর দরজার দিকে। এ বাড়ির মায়া তাকে বারবার আঁকড়ে ধরছে। তবুও তাকে যে যেতে হবে। কার মায়াতে আটকে থাকবে? যে মানুষ আজ অন্য নারীতে মত্ত, তার মায়াতে না থাকুক এমন বেশরম মায়া। যে মায়া ছোট করবে আত্মমর্যাদা, সে মায়া থেকে কি লাভ? দর্শিনী ধীরে ধীরে দরজা খুলে কেবল বাইরে পা রেখেছে, তখনই একটা রাশিভরা কণ্ঠে ভেসে এলো, চলে যাচ্ছ? থেকে গেলে হয় না? কণ্ঠে তার রাজ্যের আকুতি, যে আকুতি থামিয়ে দিল দর্শিনীর পা। ডুকরে কেঁদে উঠল হৃদয় আঙিনা।